আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জানাবো বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ সকাল 11টায় প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন মাঠ পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 127 জন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা সহ বর্তমান পরিস্থিতির উপর নানা দিক নির্দেশনা দেওয়া হবে। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় 1.5 ঘণ্টা কর্মবিরতির পর মেট্রো রেলের যাত্রী সেবা স্বাভাবিক হয়েছে। পুনরায় টিকিট ব্যবস্থা চালু করেছেন কর্মীরা। লাঞ্ছনার অভিযোগে সকাল 8টা থেকে সবগুলো ইন আউট গেট খুলে কর্মবিরতি শুরু করে মেট্রো রেলের স্টাফরা। এতে বিনা টিকিটেই ভ্রমণ করে যাত্রীরা। পরে সকাল 9:30টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। এমআরটি পুলিশ সদস্যদের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় ঘটনায় এই কর্মবিরতির ডাক দেন কর্মীরা। যেহেতু আমরা সেবা খাত, মানুষকে সেবা দিব, তো সেবা দিয়ে যাচ্ছি আমরা, বাট আমাদের সেবার সাথে সাথে ওটা চলমান থাকবে। লোকজন সকালবেলায় 2 ঘন্টা মোটামুটি ফ্রি চলাচল করছে, বিভিন্ন স্টেশন বন্ধ ছিল। তো পরবর্তীতে আমাদের জিএম স্যার, এমডি স্যার বিভিন্ন স্টেশনে গিয়ে তাদেরকে আশ্বস্ত করছে যথাযোগ্য বিচার আর কি হবে। তো সেই আশ্বস্ততায় টমসিয়ারেরা তারা তাদের কাজকর্ম করতেছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 14 মার্চ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে 27 মার্চের অগ্রিম টিকিট। সকাল 8টায় চতুর্থ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শুরুর আধা ঘন্টার মধ্যে 1,50,00,000 মানুষ টিকিট কাটার চেষ্টা করেছে। এবারও অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। ট্রেনের টিকিট ছাড়াও ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাস কাউন্টারগুলো। সম্প্রতি এক অনুষ্ঠানে ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নির্যাতন শব্দ ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। আজ ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। তার বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হলে দুঃখ প্রকাশ করেন তিনি। 2 দফা পিছিয়ে বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় 239 বিডিআর জওয়ানের জামিনের আদেশ আজ। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে এই আদেশ দেওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে এই মামলা জামিন শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়। তবে এদিন আদেশ না দিয়ে সোমবার নতুন করে আদেশের দিন ধার্য করে আদালত। এ মামলা প্রথম দফায় 178 জন জামিনে মুক্তি লাভ করেন। দ্বিতীয় দফায় যারা জামিন আবেদন করেন তাদের অধিকাংশই হত্যা মামলায় যাবজ্জীবন অথবা বিভিন্ন মেয়াদের সাজা পাওয়া আসামি। জামিন আদেশ ঘোষণাকে কেন্দ্র করে আদালতে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা। ওনারা জেলখানায় আসছে, আজকে যেন জামিনের আদেশ দেখ, কালকে আমাকে কি তালবাহানা করে করছে, আমরা আর তালবাহানা সহ্য করতে পারতেছি না। বৃহস্পতিবারে কোর্টে গেছি, অন্তা কলেজে কোর্টে যান, জজ কোর্টে যান, আমরা দিতেছি। এ জায়গা দৌড় ফিরে আইলাম, এ জায়গাটা দিল না। রবিবারের কথা বললো, রবিবারে কালকে এসে সারাদিন থেকে গেলাম, কিছু বললো না। ফের আজকে আসার কথা বলছে, আজকে আইছি। কি করব সেটা আল্লাহ পাকই জানতেছে। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। রাতে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সংঘর্ষের এই ঘটনা ঘটে। রাতে শহরের ঈদগাহ পাড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের একটি অংশ নাগরিক পার্টির কমিটিতে ছাত্রলীগের কর্মীদের পদ দেওয়া হয়েছে দাবি করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কুষ্টিয়া কাটাইখানা মোড়ে সমবায় মার্কেটের সামনে পৌঁছলে নাগরিক কমিটির নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ নগরীতে মধ্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মি আরসার 4 সদস্যকে আটক করেছে র্যাব। রাতে নগরীর নতুন বাজার মোড়ে গার্ডেন সিটি বহুতল ভবনে 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। র্যাবের অভিযানিক দলটি দরজা ভেঙে ঢুকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী সহ 2 জন শিশুও রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে আটককৃতরা কিছুদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করে আসছিল। এসি ও ফ্রিজে ব্যবহৃত নিম্নমানের গ্যাস বাজার থেকে অপসারণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আরএসসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সকালে রাজধানী আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, এসি ও ফ্রিজের জন্য নিম্নমানের গ্যাস চড়া মূল্যে বিক্রি হচ্ছে বাজারে। সেই সাথে সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণও সম্ভব হচ্ছে না। আর 22 গ্যাসের লাইসেন্স দ্রুত সময়ের মধ্যে বাতিলের দাবি জানান তারা। দ্রুত দাবি মানা না হলে সারা দেশে কঠোর আন্দোলনে হুঁশিয়ারিও দেন তারা। ওনাদেরকে ডেকে এনে ওনারা কেন গ্যাসের দাম এত উচ্চ মূল্য বিক্রি করতেছে এটা একটা তদন্ত কমিটি গঠন করে ওদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাজারকে স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু গত 2 মাসে ওনারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। আর 22 গ্যাসের যে লাইসেন্সগুলো আছে এগুলোকে বাতিল করতে হবে। আমরা ঈদের পরে আন্দোলনে যাব এবং কঠোর আন্দোলনে যাব। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন প্রত্যাহার করে নেওয়ায় আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার ওমর ফারুক, ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা। একজন গৃহবধূ তার স্বামীর সাথে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন। সেখান থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের সাথে জড়িত এরকম কিছু নেতৃস্থানীয় ব্যক্তি একজন মহিলাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে একটা সংঘবদ্ধ ধর্ষণে করেছিলেন, যার কারণে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটা মামলা রুজু হয়। সেই মামলাটা সাক্ষী স্টেজে গিয়েছিল, তারপরে মামলাটা আসলে আর আগায়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের মান্দালয় প্রদেশে সরকার সমর্থিত সেনাদের বিমান হামলায় 27 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। রয়টার্স জানায়, শনিবার প্রদেশের সিঙ্গু শহরে রাত 3টার দিকে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। বিমান থেকে ছোড়া বোমার আঘাতে অন্তত 10টি বাড়ি ধ্বংস হয়েছে। কয়েক দশক ধরে স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স ও সংখ্যালঘু গরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা বৃদ্ধি করেছে সরকার। দেশটিতে বিভিন্ন সময় জান্তা সৈন্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিদ্রোহীরা। 2021 সালে ক্ষমতা নেওয়ার পর থেকে সেনাবাহিনীর হামলায় এখন পর্যন্ত দেশটির প্রায় 2224 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ ঘোষণা দেন। শনিবার রাতে হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 53 জন নিহত হয়েছে। এদিকে মার্কিন হামলা জারি থাকলেও পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা।
রোববার লোহিত সাগরে থাকা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুতিরা। তবে হুতিদের এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। এছাড়া উভয় পক্ষকে অঞ্চলটিতে নতুন করে সংঘাত সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছে মস্কো। খেলার খবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে আসলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। লাল সবুজে জার্সিতে খেলতে সোমবার বেলা 11:15টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাথে এসেছেন তার মা, স্ত্রী ও সন্তান। হামজাকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজির হয়েছেন তার ভক্ত সমর্থকরা। চলছে উৎসবের আমেজ। সিলেট থেকে আজ নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে যাবেন হামজা। সেখানে থাকবেন আজ। এরপর আগামীকাল ঢাকায় এসে বাংলাদেশের টিম হোটেলে যোগ দেবেন। আগামী 20 মার্চ বাংলাদেশ ফুটবল দল ভারতের শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। সবকিছু ঠিক থাকলে 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, জানাবেন হামজা চৌধুরীকে দেশে মাটিতে বরণ করতে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, আর সেই সাথে জানাবেন এই মুহূর্তে বিমানবন্দরের চিত্র কেমন দেখতে পাচ্ছেন। সবকিছু মিলিয়ে আমাদের সামনে একটি পরিস্থিতি তুলে ধরবেন। সাথী, বাংলাদেশের ফুটবলে আসলে এটি একটি যুগান্তকারী ঘটনা বলা চলে যে একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার তিনি আসলে বাংলাদেশের হয়ে অভিষেক করতে যাচ্ছেন। হামজা কিন্তু এর আগেও অনেকবার সিলেটে এসেছেন, বাংলাদেশে এসেছেন, কিন্তু এবার তার আসার যে পরিচয়টা সেটা কিন্তু এক টিমে খেলার জন্য আসলে আসছেন। এবং যেটা আপনি বললেন যে 25 তারিখে এশিয়ান গেমসের বাছাই পর্ব, সেই বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তিনি অভিষিক্ত হবেন। এবং এই তার আশা উপলক্ষে কিন্তু সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে সবাই, সংবাদকর্মী সহ সাধারণ মানুষ সবাই কিন্তু তার অপেক্ষা করছেন। এবং আমরা যতটুকু জেনেছি তিনি চলে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে বিমানবন্দরে যে ভিআইপি লাউঞ্জটা আছে সেই লাউঞ্জ ধরে কিন্তু তিনি এখনো বের হননি। এবং তার প্রতীক্ষায় এখানে প্রচুর সংখ্যক ভক্ত সমর্থক তারা এসেছেন এবং তারা প্রত্যাশা করছেন হামজার হাত ধরে আসলে বাংলাদেশের ফুটবলে যে দুর্দিন চলছে, বাংলাদেশের ফুটবলে যে আগেকার যে জৌলুস ছিল সেই জৌলুস পুনরায় ফিরে আসবে এবং বাংলাদেশ আসলে বিশ্ব মানচিত্রে একটা নতুন করে জায়গা করে নেবেন। এবং স্বভাবতই সিলেটের মানুষজন খুব খুশি, হামজার অপেক্ষা করছেন তারা। তো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হামজার অপেক্ষাতে ভক্তকুল, এবং এটাই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন কর্মকর্তা কর্মচারীদের ফোরাম বিক্ষোভ কর্মসূচি চলছে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম তারেক। তারেক, জানাবেন ঠিক কি কারণে এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি কতক্ষণ বা কতদিন নাগাদ অব্যাহত থাকতে পারে, সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? সাথে আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রধান কার্যালয় সেখানে কিন্তু শ্রমিকরা আন্দোলন করছে এবং তারা কিন্তু এখানে তার সকল শ্রমিকরা কিন্তু কর্মবিরতি দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের বিভিন্ন দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে। এবং তাদের দাবি দেওয়ার মধ্যে কিন্তু বেশ কয়েকটি দাবি, উল্লেখযোগ্য দাবি দেওয়া হচ্ছে যে বিমান বাহিনীর যে কর্মকর্তারা রয়েছে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা সেটাকে কমিয়ে আনতে হবে এবং তাদেরকে বিমান বাহিনীতে তাদের ক্যাম্পে ফিরে যেতে হবে এবং এখানে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি যে কিছু কিছু শ্রমিকরা বলেছে যে তাদের সর্বশেষ দাবি হচ্ছে যে বেবি চকের যে চেয়ারম্যান তার পদ থেকে। আমরা এখানে একজন শ্রমিক নেতা রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবো, আচ্ছা আপনাদের মূল দাবিগুলো কি এবং আপনারা কেন এখানে অবস্থান নিয়েছেন? আমাদের মূল দাবি আসলে আমরা এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আমরা এয়ারফোর্সের কোনো এয়ারপোর্ট চাই না। আমরা এয়ারপোর্টে যেহেতু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এখানে সব বেসামরিক লোক থাকবে, আমরা বেসামরিক
তাদেরকে উপযুক্ত জায়গায় না বসিয়ে তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। 2016 সালে তাদেরকে আমাদের সাহায্য করার জন্য এখানে আনা হয়েছে, কিন্তু তারা এখানে সাহায্য করতে এসে তারা এখানে প্রভু বনে গেছে। আমরা তাদের প্রভুত্ব মানি না। তারা এখানে আসছিল আমাদের সাহায্য করতে, কিন্তু তারা এখন আমাদের এখানে রক্ষকে পরিণত হয়ে গেছে। এই রক্ষক আমরা মানি না। আমরা অবিলম্বে আমাদের এয়ারপোর্ট থেকে সকল এয়ারপোর্টের সদস্যদেরকে আমরা তাদেরকে বিতাড়িত কবে করবে না করবে এই তারিখটা আমরা ঘোষণা এখন শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি, সাথী যেমনটি জানাচ্ছিলেন যে বিমান বাহিনীর যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে অপসারণের জন্য মূলত তাদের আজকে এই দাবি, এবং এই দাবি। ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।